হাইয়েস, সাদা রঙের হাইয়েস এসে একদম মানে আমাদেরকে আর ইয়ে করতে দেন, সামনে আগে দিতে দেন, গতিরোধ করে দেন। কিছু বুঝে ওঠার আগে হলো যে আমাকে হলো যে পাতা কলম করে চার পাঁচজন পাতা কলম করে ভিতরে ঢুকে কেউ গলা ধরে টাইনা ইয়ে করে, কেউ আমার ভিতরে মানে আমার পা ধরে ইয়ে করে মানে তুলে নিল। উত্তর আর কিছুক্ষণ আগে তারা হলো যে আমাকে জিজ্ঞেস করলো যে তুই কি করিস। বললাম যে আমি সাংবাদিক, কোথায় কাজ করাম। আমার ভাগ্য ভালো যে আমার খুব বড় ধরনের ক্ষতি হয়নি। আমরা যেটা জানতে পেরেছি গতকালকে আপনার সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, এই বিষয়ে যদি আমাদের কাজকে একটু বিস্তারিত বলতেন। আমার মামা আর কি প্রবাসে থাকেন, ছোট মামা। তো উনি আসবেন গতকাল রাতে 11:30 ল্যান্ডিং হওয়ার কথা। তো আমার মাকে দিতে আমি সেই এয়ারপোর্টে যাই। তো এয়ারপোর্ট থেকে আমি ওনাদেরকে বিদায় করে আনুষ্ঠানিকতা শেষ করে আমি একটা পাঠাও ফোন করে কিছুক্ষণের মধ্যে কাওলা এলাকায় আসে। কাওলা যে হজ ক্যাম্পের একটু পরেই হাইয়েস, সাদা রঙের হাইয়েস এসে একদম মানে আমাদেরকে আর ইয়ে করতে দেন, সামনে আগে দিতে দেন, গতিরোধ করে দেন। কিছু বুঝে ওঠার আগে হলো যে আমাকে হলো যে পাতা কলম করে চার পাঁচজন পাতা কলম করে ভিতরে ঢুকে কেউ গলা ধরে টাইনা ইয়ে করে, কেউ আমার ভিতরে মানে আমার পা ধরে ইয়ে করে মানে তুলে নিল, নিয়ে কিছুক্ষণ মারধর করলো। মারধর করে ইয়েটা করে আর কিছুক্ষণের মধ্যে ওই সামনে একটা ইউরোপ আছে, ওই কাওলার ওখানে একটা ইউরোপ আছে, ইউরোপ করে আমার উত্তরের দিকে চলে আসলো আর কি। তো আস্তে আস্তে হলো যে আমাকে কিছুক্ষণ ইয়ে করলো, মানে মারধর করলো। মারধর করার পরে হলো যে তারা যে ইয়ে করলো, পিস্তল ঠেকালো। পিস্তল ঠেকা জিজ্ঞেস করলো যে গোল্ড কই, গোল্ড কোথায়। আমি তো ইয়ে ভাই আমি গোল্ড কি, আমি মানে গোল্ডের ব্যাপারে আমি কিছু জানি না। আমি ও যখন তারা তুলে নেয় আমি চিৎকার করে বলতেছিলাম ভাই আমি সাংবাদিক, আমি আপনি আমাকে কেন তুলতেছেন ভাই, আমার অপরাধ কি, এগুলো বলতেছিলাম। তারা কোনো কিছুই কেয়ার করতেছিল না। যাই হোক, তো তারা বারবার আমাকে ইয়ে করতেছিল গোল্ড কোথায়। আমি বললাম যে ভাই আমি জানি না গোল্ড কোথায়। তখন আমার হেলমেটটা ছিল, হেলমেটটা খুলে তারা আমার চোখ বেঁধে ফেলে আর কি, এর মধ্যে চোখ বেঁধে খুব টাইট করে বেঁধে ফেলার পরে ওরা যে আমাকে এসব জিজ্ঞাসাবাদ করতে থাকে আর কি। আমি বললাম যে ভাই আমি জানি না। আমার মাঠটা দিতে থাকে, তো বলে যে তোর কাছে গোল্ড আছে, গোল্ড কোথায় রাখছিস সেটা বল। তাহলে যে ভাই আমি এখানে মানে এখন আপনাদের সামনে আছে, আমার কাছে কিচ্ছু নেই। তখন হলো যে আমার পকেটে মানে বলে যে তোর পকেটে আমরা চেক করবো। আমি বলি যে ভাই আপনি চেক করুন, দেখেন কি আছে। তখন হলো যে তারা ওই চেক টেক করে দেখে মানে কিছু পায় নাই এটিএম। তখন আমার তো মোবাইল টোবাইল তারা এর মধ্যে নিয়ে গেছে, ওই যা ছিল আইডি কার্ডটা যা ছিল পকেটে সব কিছু নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে উত্তর আর কিছুক্ষণ আগে তারা হলো যে আমাকে জিজ্ঞেস করলো যে তুই কি করিস। বললাম যে আমি সাংবাদিক, কোথায় কাজ করাম। আমি বললাম আমার দেশে কাজ করি, দৈনিক আমার দেশ, আমি স্টাফ রিপোর্টার হিসেবে আছি এখানে, আপনি চাইলে ভেরিফাই করতে পারেন। তো তখন হলো যে তারা আমার কথাবার্তা করে একটু মানে তারা আমার আইডি কার্ডটা তাদের হাতেই তো সবকিছু এখন ওই নিয়ে গেছে আমার পকেট থেকে। তো পকেট থেকে নিয়ে যাওয়ার পরে তারা আমার কথা শুনে চেক করলো। চেক করার পরে মানে যখন বুঝতে পারলো যে আসলে সে সাংবাদিক, তখন সে মানে তারা বললো যে ওর পিছন থেকে আমার কয়েকজন আবার গালিগালাজ করতেছিল যে এর ভালো করে এই কর, এই কর, সেই কর। সো মানে যে চেক করতেছিল সে মনে বুঝছে যে আসলে সাংবাদিক। সে সব ফিস করে সবাইকে বলতেছিল যে এই চুপ ভুল হয়েছে বা কিছু একটা এরকম বলতে ফিস করে বলতেছিল। তা উত্তর আদমপুরে ওখানে নেয়, তারা গাড়ি থামানোর পরে তারা ইয়ে করলো, আমার বাঁধ খুলে দিল ওই চোখে। খুব টাইট করে বাঁধছিল, আর এত টাইট করে বাঁধছিল যে চোখ ফেটে যাওয়ার মতো অবস্থা। তো মনে হয় যে চোখ বন্ধ হয়ে যাবে এরকম আমার কাছে মনে হয়। খুব ঝিনঝিন দেখতেছিলাম বা ঝাপসা দেখতেছিলাম। তো আমি অনেক মানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম এখানে। দাঁড়িয়ে থাকার পরে আমি সেফ ফিল করতেছিলাম না আর কি। আমি খুঁজতেছিলাম যে একটা কিছু পাই কিনা বা যা করা। যাওয়ার সময় বলতেছে যে সরি ভাই আমাদের মিস ইনফরমেশন ছিল, আমাদের কাছে আমাদের যে সোর্স আমাদেরকে ভালো তথ্য দিছে, মিস ইনফরমেশন দিছে। যাই হোক বুঝতে তো ওদের টান দিয়ে চলে গেল।
আমি এরপরে হলো যে পিছনে তাকাতে ভয় লাগতেছে ওদের ইয়ে করে, আমি তাড়াতাড়ি হলো যে একটা সিএনজি দেখলাম আসতেছে, সিএনজি সব খুলে বললাম যে এই অবস্থা আমার এটা। তো ওরা যাওয়ার সময় আমাকে সব ব্যাক করছে, সব, শুধু হেলমেটটা মানে তারা হয়তো মনে ছিল না আমার কিছু একটা, আমার মনে থাকলে ওটাও ব্যাক করতো। তো আমার ধারণা এরা র্যাবই ছিল, কারণ র্যাব না হলে যদি ডাকাত হতো, চোর হতো বা অন্য কিংবা চিন্তাকারী হতো, তারাও আমার কোনো না কোনো ক্ষতি করতো, অথবা কোনো না কোনো মানে মালের হোক বা জানের হোক যেভাবে হোক ক্ষতি করতো। তো সে র্যাব যখন এটা জানতে পারছে বা ভেরিফাই করতে পারছে যে আমি আসলেই সংবাদ মাধ্যমের লোক, সাংবাদিক, তখন তারা হলো যে আমাকে সব ব্যাক করছে। অন্য কেউ হলে আমার ধারণা ব্যাক করতো না, এই কারণে আমার স্ট্রং একটা ইয়ে যে এখানে যে আসলেই তারা র্যাবের লোক। যদিও র্যাব অস্বীকার করতেছে যে তাদের কোনো এখানে টিম ইয়ে ছিল না, যাই হোক এটা আমি এখনো একটা ধোঁয়াশার মধ্যে আছি যে আসলে আগে যে ঘুমের সংস্কৃতিটা ছিল এটা যদি আবার ফিরে আসে সেটা কিন্তু আরো ভয়াবহ। তো এটাকে ফিরে আসতে দেওয়া যাবে না, কোনোভাবেই ফিরে আসতে দেওয়া যাবে না, এবং এটা যে কোনো মূল্যে ল অ্যান্ড অর্ডারটাকে মানে এটাতে সরকার খুব কঠোর নজরদারির মধ্যে আনতে হবে। এখন এটার উপর তাদের হলো যে অনেক কিছুই নির্ভর করতেছে, তাদের মান সম্মান বা তাদের যে যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই পরবর্তী অবস্থা, তারা যে দায়িত্ব নিয়েছে যে আকাঙ্ক্ষা নিয়ে, এটা যাতে তারা খুব দ্রুত বাস্তবায়ন করে। এবং একজন, আমি হয়তো সেখানে সাংবাদিক পরিচয় দেওয়ার কারণে সেখানে হয়তো আমি একটু ছাড় পেয়েছি। আমার হয়তো আমার ভাগ্য ভালো যে আমার খুব বড় ধরনের ক্ষতি হয়নি। তো যদি আমি আস্তে আস্তে এটি কথা চিন্তা করতেছিলাম, যদি আমি একদম সাধারণ নাগরিক হতাম, যা সাংবাদিকতা ছাড়া অন্য কোনো পেশার নাগরিক হতাম, এটা কোনোভাবে আমার এই মুহূর্তে আমার ধারণা যে ছাড় আমরা আমি পেতাম না, কারণ কোনো না কোনো মামলায় আমাকে ফাঁসানো হতো, কোনো না কোনোভাবে আমাকে আসামি বানানো হতো। এই কালচারটা যে এখনো আছে এটা আমি মনে করি যে এটা খুবই মানে খুব দ্রুততর সময়ে এটা দূর করা দরকার, এটা মানে নিরসন হওয়া দরকার, নাহলে বাংলাদেশের যে নাগরিক সুবিধাগুলো সেগুলো নষ্ট হচ্ছে। ঘটলো এই বিষয়ে আপনি কোনো র্যাবের বিরুদ্ধে মামলা বা কোনো পদক্ষেপ নেবেন কিনা? এই ইয়াকে পরবর্তী সময়ে আমি ভাবছিলাম যে জিডি করব, এখনো আমার আসলে ওই ট্রমার যে ভিতর দিয়ে যাওয়া সেটা এখনো হয়ে ওঠেনি, মানে থানায় যাওয়ার ইয়েটা। র্যাব বারবার বলছিল যে তাদেরকে এখানে যাওয়ার জন্য, তা আমি আসলে বিভিন্ন পরিস্থিতির কারণে এখনো যেতে পারিনি তাদের কাছে। তো আমি চিন্তা করছি যে আসলে আমার একটা সাধারণ ডায়েরি করা উচিত, আমি সেদিকে চিন্তা ভাবনা করছি।